গতকালকে দেখলাম তো একটা জরিপ করেছে প্রথম আলো, এটা নিয়ে কিন্তু আমার মনে কিছু আলোচনা আছে, আমার মনে কিছু প্রশ্ন আছে এবং কিছু মানে দিক নির্দেশনা, মানে কিছু কিছু ধারণা আমি করতে পারতেছি যে কেন এরকম হচ্ছে, তারা এই মুহূর্তে জরিপটা কেন করলো। এটা নিয়ে আপনি প্রশ্ন না করলে আমি বলি, অনুমতি দেন। এক নম্বর কথা হলো কি, প্রথম আলো তো একটা বড় গ্রুপ, অনেক বড় গ্রুপ। হাসিনা কিন্তু এই প্রথম আলোর বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করছিল এবং সেই যুদ্ধে কিন্তু হাসিনা জিততে পারে নাই। এই প্রথম আলো 111-এর সময় তাদের একটা ভূমিকা ছিল, এই প্রথম আলোর এই সরকারের আমলেও একটা ভূমিকা আছে। তাদের এখানে যারা লেখালেখি করেন এদের অনেকেই সরকারের উপদেষ্টা আছেন, জাহিদ সাহেব ছাড়া, উনিও লেখালেখি করেন কিন্তু উপদেষ্টা হন নাই কেন আমি বুঝতে পারলাম না, হতে পারতেন, সব যোগ্যতা যার ছিল। তো প্রথম আলো পাওয়ারফুল পত্রিকা, সেই পাওয়ারফুল পত্রিকা এরকম একটু দুর্বল জরিপ করবে এটা আমি আশা করিনি। দুর্বল কোন অর্থে? দুর্বল হলো দেখেন এখানে স্যাম্পল সাইজটা কত, 1,500 না, 1,500 না, কিন্তু মাত্র 1300 সামথিং। প্রথম হলো 64 জেলায় তাদের প্রতিনিধি আছে। যদি সে প্রতিনিধিদেরকে দায়িত্ব দিত যে আমরা তোমাদের কোশ্চেনারগুলি দিচ্ছি, তোমরা এটা দিয়ে একটা উত্তরগুলো নিয়ে আসো। 64 উপজেলায় 64টা জেলা এবং অনেক উপজেলায় তাদের প্রতিনিধি আছে। আমি খালি জেলা পর্যায়ে ধরতেছি। জরিপ তো এত লোক দিয়ে হয় না সাধারণত। কেন হবে না? কেন জরিপ তো, জরিপ কিন্তু আপনার চোখের সামনে বসে উত্তর লেখার চেয়ে কোশ্চেনের দিয়ে দেওয়া উত্তর পাওয়াটা সহজ। চোখের সামনে দিলে হয় কি, সে একটু ইতস্তত করে আমি কি লিখতেছি না লিখতেছি। আপনি কোশ্চেনের দিয়ে দিলেন, বলে আগামীকাল তুমি আমার পূরণ করে দিও এটা। এরকম যদি আমি নিজে অনেক কন্ট্যাক্ট করছি আমি জানি। তো এখন 64 জেলার প্রত্যেক জেলায় যদি বলা হয় তুমি 500 কোশ্চেনে তুমি উত্তর দিবা, 1 মাস ধরে তুমি সময় নাও, আপনার 32,000 স্যাম্পল হইতো। এত বড় স্যাম্পল খুব কমই হয় হতো, কিন্তু তারা করলো কি, একটা নাম না জানা প্রতিষ্ঠানকে দিল, দিয়া এবং সেটা কনফিউজিং। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, এক জায়গায় বলা হয়েছে এই সরকারের উপরে কত পার্সেন্ট লোক সন্তুষ্ট, আংশিক সন্তুষ্ট, কিছুটা সন্তুষ্ট, খুবই অসন্তুষ্ট। তো খুবই অসন্তুষ্ট হলো কত পার্সেন্ট? 3.2%। আচ্ছা, আওয়ামী লীগের যে লোকগুলি, ধরেন আওয়ামী লীগের লোকগুলি খারাপ, খুব খারাপ, সেই খারাপ লোকগুলি ধান্দাবাজি করতো, চুরিচামারি করতো, লুটপাট করতো, মাস্তানি করতো, করে তারা দেশের মধ্যে তারা বহাল তবিতে ছিল। এখন এই সরকারের কারণে তো ওরা এটা করতে পারছে না। তারা কি এই যে এত বড় সুযোগ থেকে সরকার তাদের বঞ্চিত করছে, তারা সরকারের উপরে খুবই অসন্তুষ্ট না? 3% হয় কেমন করে ভাই? কেমন করে হয়? এটা তো অবিশ্বাস্য হিসাব একটা, আমার কাছে হিসাবেই মিলে না। আচ্ছা, কাজে আমার কাছে মনে হয়েছে কি এই জরিপটা মোটেই ভালো কোনো জরিপ হয় নাই। প্রথম আলো চেষ্টা করতেছে এটাই পাবলিকলি খাওয়ানোর জন্য, তারা অংশ অংশ করে কালকে একটা অংশ, তারপর একটা অংশ, একটা আল্লাহ আল্লাহ রিপোর্ট করতেছে। এত বড় একটা পত্রিকা যখন রিপোর্ট করতে থাকে একটার পর একটা সিরিজ অফ রিপোর্টস করতেছে তারা, হয়তো তারা করবে। এবং তারা আরেকটা কথা বলছে, তারা এই জরিপটা চালিয়েছে যারা পত্রপত্রিকা সংবাদপত্র পড়ে অনলাইনে অথবা হার্ড কপিতে, এবং যারা ভোট দিবে তারা এই 3টা ক্রাইটেরিয়া নিচ্ছে। তো ভোট দেবে কেন এটা আমি আলোচনা যাচ্ছি না, কিন্তু যারা সংবাদপত্র পড়ে এবং অনলাইনে পড়ে, তো তাহলে তো আপনার স্যাম্পলিংটা তো খুব অল্প জায়গায় হচ্ছে, কিন্তু তো সেখানেও আমার কাছে হিসাবটা ভাই গ্রহণযোগ্য মনে হয় নাই। তারপরে কিছু কিছু ক্ষেত্রে ভালো আছে। আমি মনে করি প্রথম আলোর এই ব্যাপারে জরিপের রেজাল্ট নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমার বক্তব্যটা হলো যে আমার কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হয় নাই। এবং 2 নম্বর হলো ওনাদের উচিত ছিল ওনাদের নিজস্ব লোক বল দিয়া আরও বড় একটা জরিপ করার সুযোগ এখনও আছে, ওনাদের করা উচিত। ধন্যবাদ আপনাকে। সাবজেক্টটা আসলে জরিপ ছিল না, কিন্তু মাসুদ করিম এটাই মানে হট সাবজেক্ট, যেহেতু এই জন্য নিয়ে আসছেন। জি, তো আপনি কীভাবে দেখেন? আচ্ছা, আমি প্রাথমিকভাবে যেটুকু বলবো সেটা হলো জরিপের স্যাম্পলিং নিয়ে, স্যাম্পল সাইজ কত হবে না হবে এটা নিয়ে ডিবেট বাংলাদেশে দেখি অনিবার্যভাবেই হয়। কিছুদিন আগে 10,000 স্যাম্পল সাইজ নিয়ে যখন হয়েছে সেটা নিয়েও এই একই রকম প্রশ্ন হয়েছে। আমি কয়েকটা জিনিস একটু খুব সিরিয়াসলি বুঝি। আমরা এই স্টাডির মেথোডোলজি সম্পর্কে ধরে নিলাম আমাদের কোনো ধারণা নেই। তো প্রথম আলোর মতো প্রতিষ্ঠান এতটা স্টুপিডিটি করার কথা না যে এই স্যাম্পল সাইজ জনগণের অপিনিয়ন রিফ্লেক্ট করে না। ওনাদের নিশ্চয়ই যে প্রতিষ্ঠান করেছে তাদের মেথোডোলজি আছে, তারা কিভাবে স্যাম্পল সিলেক্ট করেছেন না করেছেন সব কিছু নিয়ে। এবং এটা যদি
জরিপের একটা বিজ্ঞান আছে, যদি সমর্থন না করে প্রথম আলোয় সংখ্যা সহ পাবলিশ করে দিলাম, যদি কমনলি দূর থেকে একজন লেম্যানের মতো প্রশ্ন করি, প্রথম আলোতে কি একজন লোক নাই যে একটা ভুল স্যাম্পল সাইজের জরিপকে সে এত বড় করে প্রমোট করছে? হওয়ার কথা না আর কি। আমি এইভাবে বুঝতে চাই আর কি। আমি তো সোশ্যাল সায়েন্স পড়িনি, সো এই স্টাডিগুলোর মেথোডোলজি নিয়ে আমার আসলে কোনো ধারণা নেই। আমি দূর থেকে জাস্ট এমনি কমনলি বলছি। এবার প্রাথমিক প্রশ্ন, আমার কাছে মনে হয় এটা সম্পূর্ণই সিস্টেম্যাটিকলি মেথোডোলজিক্যালি করা হয়েছে আমি মনে করি, এবং এটা পারসেপশন দেওয়ার স্কোপ আছে। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায় আসলে। ধরুন যখন 10,000 নিয়ে হয়েছে, এর আগে 10,000, 15,000 এরকম কয়েকটা প্রতিষ্ঠান, ব্রেইন ইনোভেশন এরা করেছে, বিআইজিডি, ব্র্যাকের এনারা করছেন, বিরাট বড় সাইজ দিয়ে আরও, সেখানেও নানান রিফ্লেকশন এসছে। সেটা কি সঠিক আসলে? আচ্ছা, এখানে একটা কথা একটু জরুরি, যেটা মাসুদ কামাল ভাই বললেন, এটা সর্বস্তরের মানুষের না, এটা প্রথম আলো জানিয়ে দিয়েছে। এটা 18 থেকে 55 বছর বয়স, পড়তে পারে, অনলাইন অথবা অফলাইনে পত্রিকা পড়ছে, এই ধরনের মানুষ তারা এখানে ইনক্লুড করেছেন, তাদের রিফ্লেকশন অফ অপিনিয়ন। একেবারে নিরক্ষর মানুষ, একেবারে প্রান্তিক মানুষ, একেবারে ভাসমান মানুষ এর মধ্যে নেই। সুতরাং এটা যে জাতীয়ভাবে একেবারে যে কি হতে যাচ্ছে সেটার রিফ্লেকশন তা না, রাদার আমরা এইভাবে বলবো এটা শিক্ষিত মানুষের, যিনি পত্রিকা পড়েন, পড়তে পারেন, শিক্ষিত মানুষের একটা অপিনিয়ন। এটা একটু মাথায় রাখতে হবে। তার মানে আমরা যদি এই জরিপের ফল সঠিক হয়, আমি যদি বলছি, কারণ বাংলাদেশের জরিপ নিয়ে আমার আসলেই প্রশ্ন আছে ভিন্ন কারণে। ধরুন 50,000-কে নিয়ে বহুদিন ধরে একটা করা হলো, 1 লাখকে নিয়ে করা হলো, ধরলাম। আমি প্রায় বলছি কথাটা, 24 সালের নির্বাচনের আগে ভারতের যতগুলো জরিপ হয়েছে, শুধু আগেরগুলো না, এক্সিট পোল, একদম উইকিপিডিয়ার একটা পেজ আছে, যে কেউ দেখতে পারেন। কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট 234টা সিট পেয়েছিল গত নির্বাচনে। 25-26টা জরিপ আছে, বিভিন্ন প্রতিষ্ঠিত মিডিয়া, পত্রিকা তারা করিয়েছে এগুলো। কংগ্রেসকে 120, 125, 130, 150 পর্যন্ত সিট দিয়েছে। 100-র নিচে 92-93 সিট দিয়েছে এমন জরিপও আছে। মানে এই 20-25টা জরিপ, এক্সিট পোলও একই কথা বলছে। এখন ভারতে ওরা কি এটা কারসাজি করেছে? ওদের কি প্রসিডিউরাল ভুল ছিল? ভারতের তো দীর্ঘকালীন একটা ঐতিহ্য আছে নির্বাচন এবং জরিপের। 234, খেয়াল করি, প্রায় অর্ধেকের মতো সিট দিচ্ছিল সব জরিপে জনগণ। একজন ব্যক্তির কথা আমার মনে পড়ে, অবাক হতাম যে উনি কোনো জরিপ করেননি। ওনার নাম হচ্ছে পারাকাল্লা প্রভাকর। উনি অর্থনীতিবিদ এবং ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাজব্যান্ড, এবং উনি ভয়ঙ্কর বিজেপি বিরোধী মানুষ। মজাটা হচ্ছে এই জায়গায়, ওনার স্ত্রী অর্থমন্ত্রী, কিন্তু উনি প্রেডিক্ট করছিলেন। এর বাইরে আমরা দেখলাম না, ইভেন এই যে কি পিকে প্রশান্ত কিশোর, সেও আটারলি ভুল হয়েছে গত ইলেকশনের প্রেডিকশনে। তাহলে সে কিন্তু সিস্টেম্যাটিকলি জরিপ করে। তো এখন আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে, আমরা এই অঞ্চলের মানুষ অন্যান্য ক্ষেত্রে যাই বলি না কেন, ধরুন এটা তো একটা গোপন ব্যাপার, এই গোপন ব্যাপারেও সম্ভবত আমরা সঠিক তথ্য দেই না, এটা হলো আমার ধারণা। আমি কাকে ভোট দিতে চাই না চাই এগুলো ঠিক মতন। আর প্রথম আলো ইনফ্যাক্ট কাকে ভোট দিবেন সেই জরিপ এখন পর্যন্ত আমরা পাইনি। এই জরিপ মূলত কে জিততে পারে, ইটস দ্য পারসেপশন, সম্ভাবনা কার দেখছেন বলে, এই জায়গাগুলো তো আমরা সঠিক তথ্য দেই বলে মনে হয় না আমার। আর আমরা আরেকটা কথা একটু বলে রাখা দরকার, সেটা হলো এই প্রথমবারের মতো আমরা একটা ফেয়ার ইলেকশন এবং সাথে জরিপ নিয়ে কথাবার্তা বলছি। আমাদের সর্বশেষ ফেয়ার ইলেকশন যদি 8 সাল আমরা ধরি, তখনও জরিপের এত চল আসলে আসে নাই। তো আমরা জরিপ কেমন, ফল কেমন, আমরা আস্তে আস্তে আসলে এইগুলোর অ্যাকচুয়াল ডেটা মিলিয়ে আমরা ভবিষ্যতে আর একটু এডুকেটেড হতে পারবো বলে আমার মনে হয়। তো এটা হলো আমার ওভারঅল অপিনিয়ন আর কি এটা নিয়ে। অনেক ধন্যবাদ। তো একটু বলে রাখা ভালো, মানে জামাত আর বিএনপি 3-4% গ্যাপ, আমার কাছে জাস্ট পারসেপশন, আই মে বি রং, আমার কাছে মনে হয়েছে এটা আমার বা কমন পারসেপশন যেটা আছে সেটার কাছাকাছি। এটার যে রেজাল্ট, মানে জেতার ক্ষেত্রে যে পারসেপশনের কথা বলা হচ্ছে, কত পার্সেন্ট জিততে পারে এরকম। ধন্যবাদ। যাই হোক, নির্বাচন সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে নানা মেরুকরণ হচ্ছে, নিশ্চয়ই লক্ষ্য করছেন আপনি। তো মানে কোন দিকে যাচ্ছি আমরা? মেরুকরণ আলটিমেটলি খুব বেশি একটা ভালো হবে না কেন? মেরুকরণটা খুব ভালো হতো, মেরুকরণটা অনেক ইন্টারেস্টিং হতো, আমরা এটা দীর্ঘ সময় আলোচনা করতে পারতাম, আপনি টকশো করার সময় দীর্ঘদিন সাবজেক্ট পাইতেন। যদি মেরুকরণটা ওই প্রতীকের ভিত্তিতে হতো, যদি একজনের প্রতীক না আরেকজন ইলেকশন করতে পারতো তাহলে হতো। এখন সবাই তো আর আমাদের ওই বাংলাদেশ এলডিপি সেলিম সাহেব হবেন না,
যে দলবল নিয়ে বিএনপিতে জয়েন করে, মানে প্রত্যেকের লোভে জয়েন করে বলেছে। এক সেকেন্ড, মানে উনি তো বিএনপি হয়ে গেলে মানে জোটের যে কনসেপ্ট সেটা তো থাকলো না। আমি বুঝলাম না জিনিসটা কিভাবে কাজ করলো। হ্যাঁ, মানে উনি জোটের থেকে নমিনেশন পাবেন, জোট থেকে নমিনেশন দিবে, তো ভাই নমিনেশন যখন কনফার্ম হয়েছে তখন আমি আপনাদের দলে যোগ দিতে চাই, তাহলে তো যোগ দিছে, মার্কাটা পেয়ে গেল। মার্কাটা পেয়ে গেল। কিন্তু মূল লক্ষ্য কিন্তু জোট করা না, মূল লক্ষ্য হলো মার্কা পাওয়া। ভাই আমাদের রাজনীতিটার যে কত মানে দৈন্য দশা, এখান থেকে কিন্তু টের পাওয়া যায়। মার্কাটা ইম্পর্টেন্ট, আর কিছু ইম্পর্টেন্ট না। কিন্তু এখন মার্কার জন্য দল বল নিয়ে যোগ দিচ্ছেন, মার্কাও পাচ্ছেন, দলও তাকে বলছে হ্যাঁ আপনাকে নমিনেশন দেওয়া হবে। তো এই হলো গিয়ে বাংলাদেশের মানে জোটের অবস্থা। এখন মার্কা না দেওয়াতে আমি কিন্তু পার্সোনালি হ্যাপি। আমি হ্যাপি কেন? আমি মনে করি যে আপনি ভাই আপনি দলে একটা মার্কা নিছেন, এই মার্কা নেওয়ার জন্য আপনি রীতিমতো যুদ্ধ করছেন, যুদ্ধ করছেন না, এই মার্কা আমার দিতেই হবে, নাহলে আমি যাবই না, খাবোই না, ভাতই খাবো না, এরকম অবস্থা। তো মার্কা দিচ্ছে, এখন কয়েক এই মার্কা না ওই মার্কা চাই, ওইটাতে ইলেকশন করুন। এই তো হলো না। হতে পারতো যদি বলে ঠিক আছে তুমি যদি অন্য মার্কা নিয়ে ইলেকশন করো তো তোমার এই দলের মার্কার থাকবে না, এটা বলে দিলে তখন একটা অন্য কাহিনী হয়ে যেত। তো এখন দল বল নিয়ে সবাই যে যেতে চায়, ভালো, খারাপ না, কিন্তু এটা দিক দিয়ে ভালো যে ওই ঝামেলা আর থাকলো না। মানে ছোট দলে বড় নেতা, এটা আসলে খুব মানে বিব্রতকর ব্যাপার, বুঝলেন না? নেতা বড়, দল ছোট, তো একটা লোক বিরাট নেতা সে একটা দল করতে পারে না, দলের প্রক্রিয়াও করতে পারে না। এবং এটা কিন্তু তাদের একটা প্ল্যান আছে আমি মনে করি, আমার যেটা মনে হয়। প্ল্যানটা কি, দলটা বড় করলে তো আমার নেতৃত্ব আমার হুমকি মুখে পড়তে পারে। দল যত ছোট থাকবে তত দীর্ঘদিন আমি মানে একক নেতা হিসেবে থাকবো। যেমন রাশেদ খান মেনন, আমরা যখন ছাত্র ছিলাম, প্রতিভা আপনাদের খেয়াল, আপনাদের তখন তো অনেক বড় সাংবাদিক, আমরা যখন ছাত্র ছিলাম তখন থেকে রাশেদ খান মেনন দলের চেয়ারম্যান, উনি আছেন, উনি অমর অক্ষয় অবস্থায় আছেন। তো এগুলি তো মানে আসলে মানে দলের বিকাশ ঘটে না এতে। দলের মধ্যে একটা সিস্টেম থাকা তো উচিত। এবং সেই কারণে যেটা হয় যে আপনার যে প্রতীক যখন নাই, যখন একক প্রতীক সে পাচ্ছে না, তখন মেরুকরণ আর খুব একটা জমবে না, আমন হয় জমবে না। তো তাহলে রাজনীতি দিলে কি এক জায়গায় তো থেকে থাকছে না। এখন যেটা হবে কি, ধরেন আপনার আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ তো নাই ইলেকশন, এটা তো এখন মোটামুটি ক্লিয়ার। তা যদি আওয়ামী লীগ না থাকে, ওদিকে অনেক জায়গাতেই বিএনপি মানে অনেকটা ওয়াক ওভার পাওয়ার মতো হয়ে যাবে। হয়তো তখন বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী দাঁড়াতে পারে। মানে আমি আপনার কয়েকটা বললি, আপনি যেমন ধরেন আমার বাড়ি হলো ময়মনসিংহ, পুরো বৃহত্তর ময়মনসিংহে বিএনপি একচেটিয়া আসবে। বৃহত্তর ময়মনসিংহে জামাতের খুব ভালো অবস্থান নাই, বৃহত্তর বরিশালেও খুব ভালো অবস্থায় নাই, বৃহত্তর ঢাকাতেও কোনো ভালো অবস্থা খুব একটা নাই। এই তিনটা বৃহত্তর জামাত হাতে দিতে পারবে না খুব বেশি একটা, পারলেও দু একটা ছিটে ফোটা হয়তো ব্যক্তিগত কারণে চলে আসবে। আবার ওইদিকে ভালো রাজশাহী, তারপরে রংপুর, ওই এলাকায় সাতক্ষীরা তো খুবই ভালো জামাত, তো তারা ওইদিকে ভালো কাজও করতেছে। এমনকি বগুড়াতেও জামাত অবস্থা কিন্তু ভালো। বগুড়ার খবর আমি রাখি, বগুড়া যদিও তারেক রহমানের নিজের বাড়ি, ওখানে 7টা না কটা আসন আছে, ওখানে জামাত অনেক ভালো করবে, এটা আমার ধারণা, যতটুকু আমি খবর পেয়েছি আর কি। তো জামাত অগ্রসর হচ্ছে এবং জামাত চেষ্টা করতেছে যে আওয়ামী লীগের ভোটগুলি তারা যদি পায় তাহলে তাদের হয়তো টার্গেট এরকমই, 200 আসন তারা রাখবে, 100 দিয়ে দিবে শরিকদের, এই বিভাগগুলো 100 দিয়ে দিবে শরিকদেরকে, আর নিজেরা 200 রাখবে, 200 থেকে তারা 180টার মতো টার্গেট করবে। এবং 180টা টার্গেট করলে তাদের হিসাব নিকাশ যেরকম, বিশেষ করে মেয়েদের মধ্যে জামাত অসাধারণ কাজ করছে। বাংলাদেশে নারী ভোটারদেরকে এর আগে কখনো গুরুত্বই দেওয়া হয় নাই। সবাই ধরে নিছে গৃহকর্তাকে আমি হাত করতে পারছি, অতএব এই ফ্যামিলির সব ভোট পাবো। কিন্তু এইবার কিন্তু ওই জিনিস হবে না। নারী ভোটারদের মধ্যে আমি যতটুকু জানি ওই সমস্ত এলাকায় এক একটা বাড়িতে জামাতের লোকজন একবার তো গেছি, এমন কোনো বাড়ি নাই যেখানে তারা টাচ করে নাই। হ্যাঁ, একাধিকবারও গেছে, মেয়েদের কাছেও গেছে। তো এটা একটা ওনাদের একটা মানে আমি মনে করি এটা ফল, এই পরিশ্রমের কিছু না কিছু ফল তো আসবেই। বিএনপির জন্য অত সহজ হবে না, যত সহজ ভাবা হচ্ছে। বিএনপিও তাই বলছে, ইলেকশনটা হবে খুবই চ্যালেঞ্জ, সহজ হবে না। না জাহেদ, এখন পরিস্থিতিটা যেটা কি বললেন, গল্পচ্ছলেই বলেছেন, যেটা কি মাসুদ কামাল, পরিস্থিতিটা কিন্তু যে নির্বাচন নিয়ে আমরা স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন কি আমরা ওই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা বাস্তবায়ন করতে পারবো বলে আপনার মনে হয়? সন্দেহ আছে। আমরা যদি একটু পোস্ট আপরাইজিং এক্সপেরিয়েন্সগুলো দেখি, মানে আমরা মধ্যপ্রাচ্যের সাথে তুলনা করব, মানে
আমরা প্রায় বলি না যে আমরা কেন পারছি না, কেন হচ্ছে না, মানে একটা দেশে যখন লম্বা সময় একটা স্বৈরাচারী শাসন থাকে সে প্রত্যেকটা সিস্টেমকে নষ্ট করে, ভেঙে ফেলে। ফলে নির্বাচন হওয়ার পরও ওই দেশকে রান করা খুব সহজ হয়ে ওঠে না। আরব স্প্রিংয়ের 3টা দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, সাকসেসফুলি হয়নি। 2টো দেশে রেজিমকে ফেলে দেয়া গেছে, মিশর এবং তিউনিসিয়া, যেটা শুরু হলো সেখানে। তিউনিসিয়ার জার্নিটা আমাদের সাথে মেলে, এই সংস্কার, ওরা তো আমরা পারি না, ওরা নতুন সংবিধান লিখে, ওরা লোয়ার হাউসে টিআরও করেছে, যাওয়ার যেমন চায়। সংবিধান লিখে তো তারা নোবেল প্রাইজও পাইছে। জি, ওই যে আলোচনার জন্য যে হ্যাঁ ডায়লগ কোয়ার্ট্রেট নোবেল পুরস্কার পেয়েছিল। তো পরে হতে হতে একটা পর্যায়ে ওই যে স্টেটের অর্গানগুলো ঠিকমতো কাজ করছে না, এবং শক্তিশালী সরকার যখন তৈরি হয় না, ওদের তো যেহেতু লোয়ার মানে ওদের মানে পার্লামেন্টেই পিআর, সো একক সংখ্যাগরিষ্ঠতা কেউ পায় নাই। ওখানে একটা ইসলামপন্থী দল ছিল, তো সেই দল 37% আমি ভুল না হলে ভোট পায়, সো সিটও পেয়েছে, সো অন্যদের সাথে কোয়ালিশন করে টরেছে ঠিকমতো যখন পারতে পারেনি। আমি লাস্ট অংশটায় আসি, ইজিপ্টে তো মিলিটারি চলে এসছে, আর তিউনিসিয়াতে এখন কায়েস সাইদ যে প্রেসিডেন্ট আছেন, উনি ওই যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য করা হয়েছিল, আমরা অনেকে মনে করি না কনস্টিটিউশনে লিখে ফেললেই হয়ে যাবে, এসব উড়িয়ে টুড়িয়ে দিয়ে উনি আবার একচ্ছত্র ক্ষমতার প্রেসিডেন্ট হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন। সো আমাদের নির্বাচনের পরও কিন্তু সিরিয়াস চ্যালেঞ্জ আছে যদি আমরা একটা শক্তিশালী সরকার ঠিকমতো না পাই। নির্বাচনের আগে কোনো চ্যালেঞ্জ আছে? নিশ্চয়ই আছে। সেটা হচ্ছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আসলে নির্বাচনটা কতটা ম্যানেজ করতে পারবে, এই প্রশ্নগুলো আছে আসলে। কারণ আমরা খুব ছোটোখাটো ব্যাপারেও পুলিশের সামনে যেসব আইন শৃঙ্খলার ব্যত্যয় হচ্ছে, সেখানে পুলিশের যে ধরনের অ্যাকশন আমরা এক্সপেক্ট করি সেগুলো নিতে পারছে না। 300 সিটে যখন নির্বাচন হবে, দল পরস্পরের মধ্যে, বিএনপি এবং জামাতের মধ্যে দলগতভাবেই কিন্তু এক ধরনের টেনশন শুরু হয়ে গেছে। আবার একটা দেখতে হবে যে বিএনপির কী পরিমাণ স্বতন্ত্র মাঠে আছে, বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কত সংখ্যায় মাঠে থাকবে, সেটাও ইনফ্যাক্ট একটা ত্রিমুখী সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে। আমি আসলেই সন্দিহান যে কতটা আমাদের সরকার, বা তখন তো নির্বাচন কমিশন তখন ড্রাইভার সিটে থাকবে, তারা পারবে। একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো যখন তফসিল হয়ে যাবে, এরপর যখন বিশেষ করে ক্যাম্পেইন শুরু হচ্ছে, সেই সময় যেখানে যেখানে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে, যেখানে আইনশৃঙ্খলার অবস্থায় সমস্যা হচ্ছে, সেখানে খুব টাফ অবস্থান নিতে হবে। আর একটা কথা বলে রাখা ভালো, আপনার এখানেও আমরা আলোচনা করেছি, মানে অস্ত্র উদ্ধার করার চেষ্টা প্রায় নির্বাচনের আগে এটা ঘোষণা দিয়ে ভালোভাবে করা হয়, আমাদেরকে দেখানো হয়। এবার এটা আরও জরুরি ছিল, কারণ থানা লুট হয়েছে, আর থানা লুট না হলেও বিভিন্ন দিক থেকে অস্ত্র আসতেই পারে। সুতরাং এই ব্যাপারে যে সরকার খুবই সিরিয়াস আছে, এগুলো আরেকটু ভিজিবল করা দরকার। এই একটা জায়গায় বড় চ্যালেঞ্জ আছে বলে আমার মনে হয়। ধন্যবাদ। মাসুদ কামাল, আপনি বলছেন যে আওয়ামী লীগ নেই, কিন্তু আওয়ামী লীগের তো সামনে একটা সুযোগ আছে। সুযোগটা হচ্ছে এইরকম, যে সমস্ত আওয়ামী লীগের ক্লিন ইমেজে যারা আওয়ামী লীগ, তারা নির্বাচন করতে পারবেন, সেটা স্বতন্ত্র হিসাবে, যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, তারা পারবেন। এটা এই ঢাকা দিল্লি এই যে সাম্প্রতিক বিভিন্ন সময়ে যে আলাপ আলোচনা হয়েছে, তাতে কিন্তু এই বিষয়টা মোটামুটি স্থির হয়েছে যে আওয়ামী লীগ দলগতভাবে পারবে না, কিন্তু স্বতন্ত্র হিসাবে জয়েন করতে পারবে নির্বাচনে। আপনি এটা যদি হয় না, এটা হলে এতে একটা দৃশ্য হবে। এটা যদি হয় তাহলেও হতে পারবে কিনা আমার একটু সন্দেহ আছে। বা সন্দেহ আছে, ধরেন একজন লোক আওয়ামী লীগের ক্লিন ইমেজের লোক, সে যদি ইলেকশন করে তাহলে সে হয়তো কিছু আওয়ামী লীগে ভোট পাবে। এই ভোটগুলি যারা আশা করছিলেন, ধরেন জামাত অথবা অন্য বিএনপি, যারা যদি কেউ আশা করেন যে এই ভোটগুলি আমার পাওয়ার কথা ছিল, সেই ভোটগুলি সে নিয়ে নিচ্ছে, তখন তারা হয়তো ওই সময় মব হতে পারে। নানা ধরনের উনি রাস্তায় বেরোলেন ভোটের জন্য, ওনাকে হেনস্থা করার একটা চেষ্টা হতে পারে, এটা আমার ধারণা আর কি। কারণ ওইখানে হেনস্থাগুলো তো বাংলাদেশে এখন একটা মোটামুটি একটা কালচার হয়ে গেছে। যদি রাস্তাঘাটে কেউ কাউকে চট থাপড় মারে, তার কোনো বিচার হয় না, তো তাই না? ওটা হতে পারে। কিন্তু তো এটা যদি হয়, তাহলে সেই লোকগুলি কীভাবে ইলেকশন করবে, এটা একটা বিষয়। নির্বাচনে আরেকটা ইকুয়েশনের কথা আমরা কেউ বলতেছি না, ওইটাও একটা বড় ইকুয়েশন হবে, আর ফ্যাক্টর হবে। সেটা হলো আপনার জাতীয় পার্টি। যদি জাতীয় পার্টি ইলেকশন করে, তাহলে সেটা কিন্তু আবার জামাতের জন্য বেশ একটা মানে আপনার আশাভঙ্গের কারণ হতে পারে। যদি জাতীয় পার্টি ইলেকশন করতে পারবে, যদি মানে শেষ পর্যন্ত পারবে হয়তো বা, আমি জানি না। আবার জাতীয় পার্টি তো দুইটা, একটা হলো জাতীয় পার্টি, একটা হলো সরকারি জাতীয় পার্টি। সবসময় জাতীয় পার্টি কিন্তু একটা সরকারি পার্ট থাকে আর কি। ওইটা আবার জোট করছে ওইটা আবার জোট করছে, হ্যাঁ, ওইটা আবার জোট করছে আরেক সরকারি পার্টির সঙ্গে। উনি তো আওয়ামী লীগের মন্ত্রীও ছিলেন, আনোয়ার হোসেন মঞ্জু সাহেব। এইবার যদি ওনার এপিএস এর কাছে গোহারা হাঁটছিলেন
যাই হোক, সেটা অন্য হিসাব। তো এখন ওই সরকারি জাতীয় পার্টির আসলে কোনো বেল নাই, ওটা 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 কেউ চিনবে না। আর এই জাতীয় পার্টি যেটা আছে, এরা যদি ইলেকশন করতে পারে এবং যদি ব্যালটে লাঙ্গল মার্কাটা থাকে, তাহলে আমার কিন্তু ধারণা জামাতের জন্য একটা হতাশাজনক মানে বিষয় ঘটবে কি মানে, আমরা তো জানি যে এই জাতীয় পার্টিকে অনেক সময় আমরা আঞ্চলিক দলও কিন্তু বলি। রংপুর এলাকা তাদের বেশ, রংপুর, গাইবান্ধা এই এলাকাগুলিতে তাদের কিন্তু বেশ ভালো একটা অবস্থান আছে, এখনও আছে। এবং নানা গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট, বিএনপি, নানা রকম মানে তৃণমূল পর্যায়ে বিএনপি চাঁদাবাজি টাদাবাজি এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে ওই এলাকায় আমি যতটুকু খবর পেয়েছি আর কি, জাতীয় পার্টির প্রতি মানুষের একটা মানে ইমোশন কাজ করে। তারা মনে করে এটা তাদের পার্টি, ওখানে তাদের ছেলে ওখানে ছিল। তো সেই বিচারে এখন ওই আসনগুলি তো জামাত খুবই আশাবাদী তারা। এখন ওইখানে কিন্তু একটা জামাতের জন্য আশাভঙ্গের কারণ হতে পারে। সে কারণে জাতীয় পার্টিও কিন্তু এই আপনার নির্বাচনী সমীকরণে যে আলোচনা আপনারা করছি আমরা আজকে, এই নির্বাচনী সমীকরণে কিন্তু একটা ভালো ভূমিকা জাতীয় পার্টি রাখবে, এটা হলো আমার ধারণা আর কি। না, এসবই ঠিক আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মানে নির্বাচন, একটা দেশে নির্বাচন হতে যাচ্ছে, সেটা দেশের জন্য ভালো না খারাপ? এই নির্বাচনটা দেশের জন্য খুব ভালো কিছু আনবে না। কেন আনবে না আমি বলি আপনাকে, তবে বর্তমানে যা চলছে তার চেয়ে ভালো হবে। এখন সবচেয়ে বড় সমস্যাটা কি, আপনি ভালো করছেন কি মন্দ করছেন, এটা বিচারের আগে প্রশ্ন হলো আপনাদের কোনো জবাবদিহিতা নাই, যার যা ইচ্ছে বলে দিচ্ছে। একজন লোক শুরুতে একটা কথা বলছিল, এই যে ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব শুরুতে এক কথা বলছিল, বলে নিয়ে তো হইচই মুখে পড়ে গেল। এতদিন চুপচাপ ছিল, ছোটোখাটো মন্ত্রণালয় নিয়ে চুপচাপ তার কাজ করে গেছে, কী করছে না করছে জানি না, অনেক কিছু শুনি, যাক সেগুলো আর বলতে চাই না। শেষে বলতেছে আমাদের কোনো নির্বাচনের কোনো ম্যান্ডেট নাই। এটা দেখলাম যে একালকে বলছে। একটা ছোট্ট একটু আমি এই সেকেন্ড একটা জিনিস যোগ করে ফেলি, মানে আমাদের মিডিয়ার একটা চমৎকার স্টাডি হতে পারে এই হেডলাইনটা দিয়ে। আমি প্রায় সবাই এটা হেডলাইন করেছে, আমিও কৌতূহলবশত পড়তে গেলাম। আমরা আসলে ওনাকে ব্লেম করতে পারি না, উনি এই বাক্যটার পরে বলেছেন কিন্তু আমরা নিজেরাই এতদিনের মধ্যে নির্বাচনের জন্য আমরা টেট করেছি, নির্বাচন করতে যাচ্ছি। মানে আমরা যখন আসি তখন আমাদের কেউ ম্যান্ডেট দেয় না এতদিনের মধ্যে করতে হবে, এটাই সবাই পিক করলো। পরের বাক্যটাই হচ্ছে এটা যে আমরা তারপরও নির্বাচন এর মধ্যে করতে যাচ্ছি, নির্বাচন শেষ করব। আচ্ছা, তাহলে তো আমিও হেডলাইন দেখে ঢুকেছিলাম এবং সবাই এটাকে হেডলাইন হিসেবে পিক এখন করেছে। মানে এই কথাগুলো আমি বললাম কেন, যে এখনকার সবচেয়ে বড় সমস্যাটা হলো এদের কোনো জবাবদিহিতা নাই। এদের যা যা ইচ্ছে বলতেছে। আপনার প্রেস সেক্রেটারি একজন পলিটিক্যাল লিডারের মতো লাভ করে, মানে জামাত নির্বাচন করতে পারবে, ওনার দায়িত্বটা কি? উনি হলো চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি। ওনার কিন্তু এরবারে কোনো দায়িত্ব নেই, ওনাকে এই জন্যই বেতন দেওয়া হয়। উনি তো বেতনভোগী কর্মচারী রাষ্ট্রের একজন, আমার আপনার টাকা দিয়ে তাকে বেতন দেওয়া হয়। তার দায়িত্ব হলো ওর মধ্যে থাকা, এর বাইরে সে যাওয়া তার উচিত না, এবং সে যায়, এই জন্য তার চাকরি যাওয়া উচিত। যখন সে যায়, সে বিরাট জ্ঞানী মানুষ, সে বলে দেয় যে জাতীয় পার্টির নির্বাচন করতে কোনো অসুবিধা নাই, জাতীয় পার্টি চাইলে করবে, কিন্তু তারা যেটা করেছে না করেছে, আরে বাবা কিন্তু তারা যেটা করেছে না করেছে জনগণ দেখবে, এটা আপনার দেখার ব্যাপার না, আপনি চাকরিটা করেন না ঠিক একমতো। তো এইগুলি ঠিক না, কিন্তু যা হোক তারপরেও আমি বলি এদের যে যেহেতু কোনো জবাবদিহিতা নাই, কেউ করে কোনো প্রশ্ন করে না, যার যা ইচ্ছা করতেছে, মানে এটা নিয়ে জনগণ বলতেছে ওনাদের কিন্তু হেলদোল নাই, চলছে। আরেকজন লোক সে বলতেছে আমি ইলেকশন করবো, আমি এনে ভোটার হবো, বলতেছি সেগুলো, কেউ কিন্তু তারা বলে না। কিন্তু তো এখন এই সরকারের কোনো জবাবদিহিতা নাই। যে একটা গভর্নমেন্ট যখন আসবে, পলিটিক্যালি ইলেক্টেড হয়ে যখন আসবে, তাদের একটা জবাবদিহিতা মিনিমাম থাকবে। সেই জবাবদিহিতা তারা মানবে কি মানবে না, কতটুকু অনার করবে, সেটা তাদের ব্যাপার। না মানলে আগেইবার তাদেরকে আমি আর চাইবো না, কিন্তু একটা জবাবদিহিতাও থাকবে। তার পার্লামেন্ট আছে, পার্লামেন্টের কাছে সে জবাবদিহি করবে কিছু কাছে। তো ওই জিনিসটা আমরা পাবো, কিন্তু ওইটা পাওয়া মানেই কিন্তু সব পাওয়া না। ওই ইলেকশনটা কীরকম হবে, আমার তো মনে হয় ইলেকশন মোটে, যদিও ইউনূস সাহেব বলে সবসময় বলেন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন সে উপহার দিবে, তা আমার মনে হয় না যে উনি দিতে পারবেন, কারণ এই নির্বাচনে অনেক এই ঝামেলা হবে। এই নির্বাচনে আমি খুব একটা আশাবাদী না যে নির্বাচন খুব ভালো নির্বাচন হবে, আমার কাছে সেটা মনে হয় না। ধন্যবাদ। তিউনিসিয়ার কথা আপনি বলছিলেন, আর মাসুদ করিম একটা দুর্বল সরকারেরও আশা করেন তিনি। তিউনিসিয়ার বিপ্লবের পরে কিন্তু একটা উইক গভর্নমেন্ট, মানে দুর্বল গণতন্ত্র পেয়েছে।
তো আপনি কি আবার তিউনিশিয়ার মতো আমরা এই চিত্রটা, এই চেহারাটা সামনে আসতেছে? আমার কাছে মনে হয় না, না আমার মনে হয় আমরা ভিন্ন একটা জায়গায় আছি। কেন বলছি? আমরা কোথায় আছি? মানে তিউনিশিয়াতে মানে ওই সরকারের প্রধান দল ছিল আল-নাহাদা নামে একটা দল, যারা আসলে এক ধরনের ইসলামিস্ট। ওই যে মিশরের যে মুসলিম ব্রাদারহুড বা আমাদের জামাতও কিন্তু ঘুরে ফিরে ওই একই টাইপের দল। তো তারা যেহেতু সংখ্যাগরিষ্ঠতাই পায়নি, এই যে আমরা কেউ কেউ বলছি না যে লোয়ার হাউসে জামাত বলছে, এসব হয়। আমি সরি মাসুদ কামাল ভাইয়ের সাথে আমার দ্বিমত আছে কোন একটা জায়গায়। ভাইয়া অনেক খবর রাখেন, আমি রাখি না, এবং নির্বাচন খুব সহজ হবে না মনে করছেন। আমি মনে করি 151 পাওয়া বিএনপির জন্য কোন রকম কোন ন্যূনতম চ্যালেঞ্জই হবে না। আপনি এখন 2/3 পাবে কিনা, একসময় 250-র কথা ছিল, সেটা আরেক আলোচনা। মানে 151 সিম্পল মেজরিটি, আমি মনে করি সিম্পল মেজরিটি হলে একটা শক্তিশালী সরকার গঠিত হয়ে যাবে। সে শুধুমাত্র সংবিধান সংশোধন করতে পারবে না, আর সে মোটামুটি সবই করতে পারবে। সো আমরা একটা শক্তিশালী গভর্নমেন্ট পাবো, কিন্তু আমাদের চ্যালেঞ্জটা অন্য জায়গায়। সেটা বলি আমি, যদি সরকারটা মানুষকে সুশাসন দিতে না পারে, দুর্নীতি দমন করতে না পারে, অর্থনীতি ভালো করতে না পারে এবং চাকরির সংস্থান করতে না পারে। আমাদের যাবতীয় সংকটের মূল কিন্তু চাকরি। এই কোটা ব্যাপারটা কি ছিল আসলে? বেকার স্টুডেন্টরা দেখে আমি তো চাকরি পাই না। আমি কনফার্ম করতে পারি লোকজনের যদি চাকরি ভালো থাকতো, অর্থনীতি ভালো থাকতো, তাহলে 24 এই জায়গায় হয়তো যেত না। এটা নিয়ে আমার একটা ছোট্ট হাইপোথেসিস আছে, আমি বলে ফেলি। 2018 সালে নিরাপদ সড়ক নিয়ে মানুষ রাস্তায় নেমে গিয়েছিল না? শেষ দিকে স্কুলের বাচ্চাদেরকে হেলমেট বাহিনী পিটিয়েছে, আমি মাঠে নেমে রাস্তা থেকে দেখেছি। আচ্ছা, ওইটার প্রতিক্রিয়া তো মানুষ দলে দলে নেমে যায় নাই। ঢাকা ভার্সিটিতে পেটালো যেদিন 15 তারিখ রাজাকার বললো, 16 জুলাই মারলো, মানুষ রাস্তায় নেমে গেল। ওদের পেটানোর চাইতে বাচ্চাদেরকে পেটানো আরো টাফ ব্যাপার না? আমাদের ওইসব ছবি আছে এখনো, স্কুলের বাচ্চাদেরকে পেটানো হয়েছে, কিন্তু আমরা তখনও দল বেঁধে নেমে যাই নাই। ওইটাও কিন্তু কোনো পলিটিক্যাল মুভমেন্ট ছিল না। এইসব মুভমেন্ট এভাবেই কেউ নেমে যায়, নামি নাই বলে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। সেটা হচ্ছে ইকোনমি তখন এখনকার চাইতে মানে 24-এর চাইতে মাছ বেটার অবস্থানে ছিল। তো সুতরাং সরকার যদি, ভবিষ্যৎ সরকারের কথা বলছি, দ্রুত অর্থনীতি ভালো করা, সুশাসন ঠিক নিশ্চিত করা, দুর্নীতি কমানো, এগুলো যদি করতে না পারে, তখন কি হয়েছে? অবৈধ সরকার লাগবে না। বৈধ সরকার নেপালে ফেলে দিয়েছে না? নেপালে যে সরকারটা ফেলে দিল, ও তো চুরি করে নির্বাচিত হয় নাই। ইন্দোনেশিয়াতে একই রকম অ্যাটেম্প্ট হয়েছে, শেষ হয় না, কিন্তু মারাত্মক ওয়াইড স্প্রেড মুভমেন্ট হয়েছে। শ্রীলঙ্কার যে সরকারের পতন হয়েছে, ও তো ফেয়ার একটা নির্বাচনের মাধ্যমে গোতাবায়া রাজাপাকসে জিতেছিল। তার মানে বাংলাদেশেও এই জেনজিরা আবার নেমে যাবে, এবং শেখ হাসিনার বুলেট টুলেটের মুখে দাঁড়িয়ে যখন একটা সরকার ফেলে দিতে পারছে, ও 10% বলতো আপনি প্রয়োগ করতে পারবেন না। সুতরাং সরকারের চ্যালেঞ্জ আসলে ওই জায়গায় আসবে, এবং ওটা যখন করবে বিরোধী দল এটা হুমড়ি খেয়ে এই সুযোগটা লুফে নেবে। তাহলে কি দুর্বল গণতন্ত্র আসবে? এটা না, আমি মনে করি শক্তিশালী সরকারই আসবে, কিন্তু সরকারকে সার্ভ করতে পারতে হবে। সরকার যদি মোটা দাগে সার্ভ করতে না পারে, ওই সরকার টিকে থাকা কঠিন, এবং একটা অস্থিরতার মধ্যে আমরা ঢুকবো। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ফ্রন্টলাইন। ফ্রন্টলাইনে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর জাহিদুর রহমান এবং মাসুদ কামাল। মাসুদ কামাল, আমি জামাতের আমিরের একটা বক্তব্য নিয়ে আপনার সামনে আপনার মন্তব্য জানতে চাইব। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি বলছেন যে আমরা ধর্মকে কখনো ব্যবহার করিনি, ভবিষ্যতেও করব না। মানে ভবিষ্যতে করব না, এটা মনে করে আমি বিশ্বাস করতে চাই। মানে বাংলাদেশে একটা পলিটিক্যাল পার্টি ধর্মকে কেন ব্যবহার করবে? তারা করতে চায় না। এটা একটা অতি উত্তম একটা ইনফরমেশন আমাদের জন্য, কিন্তু কখনো করিনি এটা কেমন করে বিশ্বাস করি? কেন? অতীতে করছে, এখনো করছে, করছে কিন্তু মানে যখন কখনো করিনি ভবিষ্যতে করব না, তখন ওই যে আগেরটা যেহেতু বিশ্বাসযোগ্য মনে হয় না, তো মনে হয় তাহলে আগামী দিনে একটা ওই একই রকম হবে। মানে ওনারা যেটা করেছেন সেটাকে ওনারা মনে করছেন যেটা ওনারা ধর্মকে ব্যবহার করলেন না, বাট আমি তো তা মনে করছি না। এখন যদি আগামীতে তারা করবে না বলে, তাহলে আমি ওরকম ভাবে নিব, তাহলে বোধহয় এইটাই ওনাদের মানে না করা। কাজে ওনারা ধর্ম, একটা কথা বলেন আপনি, আল্লাহর আইন চাই বলে না তারা, সবসময় তো বলে। আল্লাহর আইন চাওয়াটা কি ধর্মীয় ব্যাপার না? ইদানিং সংশোধন করছে সম্ভবত, কিছু করে নাই। আল্লাহ আইন সবসময় তারা বলুক আল্লাহর আইন চাই না, বলবে বলবে না, তো আল্লাহর আইন চাই রে ভাই। কারণ আল্লাহর আইন জিনিসটা কি, এটা নিয়ে আপনি হাজার রকম বিতর্ক করতে পারেন। আপনিও পারবেন এক ধরনের আইন, আমি বলবো না এটা আল্লাহর আইন। আপনি যেটাই হোক না কোনো, আল্লাহর আইন যখন আপনি চান, তো আল্লাহ তো আমাদের ধর্মের অংশ রে ভাই, ধর্মের অংশ না।
নামটা কি দলের? বাংলাদেশের জামাতে ইসলামী। তার মানে ইসলাম তো একটা এই শব্দটা আছে, ইসলাম কি একটা ধর্মের নাম? তো তাহলে ওনার ধর্মকে ব্যবহার করলো ঢুকে কিনা? উনি যদি বলতেন যে আমরা ধর্মের অপব্যবহার করব না, তখন আমি বলবো যে হ্যাঁ তাহলে হইতে পারে, কারণ তখন অপব্যবহারের সংজ্ঞা আবার পার্সন টু পার্সন ভ্যারি করবে। আচ্ছা, আমি এটাকে বলবো অপব্যবহার, উনি বললেন না অপব্যবহার না, কিন্তু ধর্মগতটা দলের নামের মধ্যে আছে। বরঞ্চ এইবার তারা ধর্মটাকে একটা, আমি মনে করি পার্সোনালি, এইবার তারা ধর্মটাকে যেভাবে ব্যবহার করছে এটা আসলে যে কোনো ধার্মিকের জন্য অস্বস্তিকর। যেমন ধরেন এবার তারা এক হিন্দু ভদ্রলোককে নমিনেশন দিয়েছে, ওই ভদ্রলোক ইসলাম কায়েম করবে? জামাত ইসলাম তো, জামাত ইসলাম না, উনি কি করবে? লজিকটা কি? নৈতিকতাটা কোথায় বলেন? নৈতিকতা হলো আমি এখানে জিততে চাই। কারণ খুলনার যে আসন থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে, ওই আসনে স্বাধীনতার আগের থেকে 70-এর নির্বাচন থেকে এ পর্যন্ত একবার মাত্র শেখ হাসিনা একজন মুসলিম জয়ী হয়েছিল, আর কখনোই কোনো মুসলমান ওখান থেকে জয়ী হয়নি, কখনোই না। এবং যেবার শেখ হাসিনা জয়ী হয়েছিল 96-এর ইলেকশনে, সেখানে তো জয়ী হওয়ার পর সে 3টা আসনে দাঁড়াইছিল, সেই আসনটা ছেড়ে দিয়েছিল, ছেড়ে দিয়ে আওয়ামী লীগের একজন মুসলিম ভদ্রলোককে দিয়েছিল। উপনির্বাচনে ওই লোক হারছে। উপনির্বাচনে সরকারি দলে কেউ হারে নাই কখনো, ওখানে হারছে, হারে হিন্দু জয়ী হয়েছে, এবং ওই হিন্দু ভদ্রলোক পরে আবার আওয়ামী লীগে জয়েন করছে, সমস্যা নাই। কাজে ওই এলাকায় তার এখন এর থেকে জামাত এখানে একটা হিন্দু ভদ্রলোকের তার নমিনেশনটা কী কারণে দিল? অন্য ধর্মের প্রতি সহনশীলতা অথবা অন্য ধর্মের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য কিন্তু না, আসনটা পাওয়ার জন্য। একদম সিম্পল। কিন্তু তাহলে আসনটা কি, আসন পাওয়াটা কি? এটা তো একটা পার্থিব ব্যাপার, আর ধর্মটা কি পার্থিব ব্যাপার? এটা তো মানে ইহলৌকিক না। তো এখন সেইভাবে যদি আপনি দেখেন, তাহলে তারা এখন যেটা করছে এটাই তো ধর্ম অপব্যবহার। ওই হিন্দু ভদ্রলোককে জামায়াতে, বাংলাদেশ জামায়াতে ইসলামে যখন নমিনেশন দেয়, তখন বাংলাদেশ জামায়াতে ইসলাম তার ধর্মকে কেন্দ্র করে রাজনীতি সে ব্যবহার করলো। এটা নিয়ে ওনার থেকে তো বলার দরকার নেই রে ভাই, উনি ওনার মধ্যে থাকুক। উনি বলছেন এটা, উনি বললেন করে আমি বুঝতে পারলাম না। আমি ওনাকে তুলনামূলকভাবে স্মার্ট মনে করি। তো উনি কেন বললেন আমি আমি আমার কাছে এটা ক্লিয়ার না। আমার কাছে হয়তো আমার জ্ঞানের অজ্ঞতা হতে পারে, আমি জানি না। এটা আমি একটু কারণ খুঁজে পেয়েছি তার বক্তব্যটা যদি পড়ি। উনি আসলে অন্যদেরকে খোঁচা দিতে চেয়েছেন, আমি একটু পড়ি, আমি বের করলাম এটা। উনি বলছেন ধর্মকে ব্যবহার করেনি, ধর্ম আমাদের চিন্তার অঙ্গ, আমাদের কলিজার অংশ, আমরা ধর্ম নিয়েই কাজ করি, ধর্মকে ব্যবহার করি না। আচ্ছা, কারা ব্যবহার করি আবার সেটা বলছে। নির্বাচনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘোরেন, ধর্মকে তারাই সম্ভবত বেশি ব্যবহার করেন। উনি আসলে ওনার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কথাটা বলেছেন। এবং মাসুদ কামাল খুব রাইটলি বলছেন এই যে ধর্মকে অন্যভাবে ব্যবহার করা। আমরা ডাকসুতেও কি দেখলাম না, ওটাও ইসলামী ছাত্র শিবির, যদিও তারা ভিন্ন প্যানেলের নামে ব্যবহার করে দিয়েছেন। ওখানে একজন নারী যিনি হিজাব করেন না তাকে প্রার্থী করেছেন, একজন অমুসলিম ওখানে চাকমা একজনকে নমিনেশন দিয়েছেন, এবং একটা ছবি তারা প্রচুর শোকেস করেছে। একটা সংবাদ সম্মেলনে আমরা যদি এভাবে বলি, ওই নারী প্রার্থীকে মাঝে রেখে ভিপিজিএস ক্যান্ডিডেট দুপাশে বসে তারা সংবাদ সম্মেলন করেছেন। তো উনি তো একজন সম্পাদক, ভিপিজিএস ছাড়াও তো আরো অন্যান্য গুরুত্বপূর্ণ পদ আছে, তাকে মাঝে বসাতে হবে কেন? সো এটাও ধর্মের একটা ব্যবহার আমি মনে করি। কারণ কি কারণে ব্যবহার বলছি, আমাদের দেশের মানুষের মধ্যে কেউ কেউ আছে খুব কট্টরভাবে বাংলাদেশের শরিয়া আইন কায়েম হোক ইত্যাদি ইত্যাদি চায়, কেউ কেউ আছে। আবার কেউ কেউ আছেন সেরকম না, তারা ইসলাম ফলো করেন, তারা তাদের মতো সব নারী হিজাব করেন না, সো ভোটের জন্য তারা ওটা করছেন, তারা অন্য ধর্মের একজনকে আনছেন। এবং ধর্মের ব্যবহার আমি আরেকটা উদাহরণ দিই। ইদানিং দেখা যায়, শোনা যাচ্ছে তারা নারী প্রার্থীকেও মনোনয়ন দেবেন। রিসেন্টলি তারা তাদের নারী সদস্যদেরকেও পাবলিকলি আনছেন। তারা শুধু হিজাব না, তারা নেকাবও করেন। যেমন এম্বাসিগুলোতে যাচ্ছেন, একটা ছবি গুগলে সার্চ করলে পাওয়া যায়, ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সাথে একটা টিম দেখা করতে গিয়েছিল। আমি জামাতের একজনকে প্রশ্ন করেছিলাম সেটা হচ্ছে, আচ্ছা নারীদের এভাবে বিভিন্ন এম্বাসিতে যাওয়া বা রাস্তায়ও তারা নামছেন, এটা কি ইসলামে জায়েজ? তখন উনি বলছেন, একটা শোতে অন রেকর্ড জিজ্ঞেস করেছে, উনি বলছেন হ্যাঁ জায়েজ। যদি জায়েজ হয় তাহলে আপনারা এতদিন নেন নাই কেন তাদেরকে? আর যদি জায়েজ না হয় তাহলে এখন নিচ্ছেন কেন? জামায়াতে ইসলামী আসলে ইসলামকে নানাভাবে তারাই সবচেয়ে বেশি ব্যবহার করছে, এবং তাদের ব্যবহারটা অন্যায় বেশি। কারণ হচ্ছে তারা ইসলামের কথা বলেন,
এই যে ভাইয়া বললেন না যে শরিয়া আইনের কথা, আমার সাথে সাথে বসে জামায়াতে ইসলামীর নেতা ইলেকশন করবেন, তারা বলছেন শরিয়া কায়েম করব। আবার জনাব তাহেরকে কোট করছেন শ্রীরাধা দত্ত ভারতের, যে উনি এসে দেখা করেছেন, উনি বলেছেন আমরা শরিয়া কায়েম করব না। প্রতিবাদ করেছে জামাত? করে নাই তো। সো ধর্মের কত রকম এবং কত ব্যবহার হতে পারে। তাদের একজন ক্যান্ডিডেট বলেন নাই উনি নির্বাচন করছেন, এবং একজন বিখ্যাত বা কুখ্যাত ওয়াজকারী আপনি বলতে পারেন, সারাক্ষণ মিথ্যা কথা বলেন বলে তার সম্পর্কে কথাবার্তা আছে। একটা পর্যায়ে নিজে বলেছেন দল তাকে সতর্ক করেছে। তো উনি বলেছেন যে আপনি যদি জামাতকে ভোট দেন তাহলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাওয়া যাবে। বেহেশতের টিকিট তো তারা হরহামেশাই বিক্রি করছেন তো। সুতরাং ধর্মের ব্যবহার তাদের চাইতে বেশি আসলে আর কখনো কেউ করে নাই। আর উনি অন্যটা যেটা বলেছেন এটাও ভুল না, আমি এটা আবার একটু স্বীকৃতি দিতে চাই। নির্বাচন সামনে রেখে আমাদের অন্তত একজনের কথা খুব ড্রাস্টিকলি মনে পড়ছে আমার, তখন আমরা একটু বুঝছি বা পলিটিক্স ফলো করি, সেটা হচ্ছে শেখ হাসিনা 96 নির্বাচনের আগে মাথায় কালো কাপড় দিয়েছেন, তাসবিহ হাতে নিয়ে প্রদর্শন করতেন তিনি সিলেটের মজারে। হ্যাঁ, এবং না নির্বাচনের পুরো ক্যাম্পেইনটার সময় উনি ওভাবেই ছিলেন আমার যতদূর মনে পড়ে। আবার অন্যদের মধ্যেও এই প্রবণতা আছে, নির্বাচনের সময় টুপি পরা, মসজিদে যাওয়া, এগুলো একটু বেড়ে যায়। এই ব্যবহারটা টু সাম এক্সটেন্ট আছে। ধন্যবাদ। পিআইবির ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন যে প্রতিটি আইন প্রণয়নের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার গোপনীয়তার আশ্রয় নিয়েছে। তার এই অবজারভেশনটা কেন? আসলে এই অবজারভেশনটা কিন্তু একদম আপনি অর্থহীন বলতে পারবেন না। কেন? মানে এই সরকারের মধ্যে না কেমন যেন একটা ব্যাপার স্যাপার কাজ করে, যে তারা অনেক কিছুই করতে চায়। অনেক, যেমন ধরেন একটা উদাহরণ দেবো আপনাকে, ওনারা একটা পোর্ট দিয়ে দিচ্ছেন 32 বছরের জন্য, 22 বছরের জন্য, ঠিক আছে? এখন 22, যদি এটা ভুল হয় সিদ্ধান্তটা ভালো হতে পারে, ধরা যাক ভুল হলো, ওনারা ভুল করতে চান নাই, ওনারা ভালোই করতে চেয়েছেন, কিন্তু পরে দেখা গেলো জিনিসটা ভুল হয়ে গেছে। আমি কাকে প্রশ্ন করবো? এই একজন নাগরিক হিসেবে আমি প্রশ্ন করার জন্য ওনাকে পাবো না। এই লোকটা, ওনাদের উচিত ছিল কি, যে আমরা এমন কোনো কাজ করব না যে কাজের একটা দীর্ঘমেয়াদী একটা প্রতিক্রিয়া অথবা ক্রিয়া প্রতিক্রিয়া হতে পারে। তাহলে ওনারা ধরা যায় যদি ক্ষতি হয়, আবার এদেরকে আবার ট্যাক্স দিচ্ছে, হলিডে দিচ্ছে, অমুক তমুক দিচ্ছে, 10 বছর তাদের কাছ থেকে ট্যাক্স নেবে, অত কিছু করবে। তো এই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো, এটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। আমি খারাপই হবে এরকম ভাবছি না, ধরলাম ভালো হলো অথবা নাও হলো। তো এইগুলি কাজ আসলে তাদের না, তারা একটা দিক নির্দেশনা দিতে পারতেন। আমরা একদিন ছিলাম, আমরা মনে করি ওই 3-4 মাসের ব্যাপার, 3-4 মাসে ওট করলে কী হতো? দেখেন সরকারের তো একটা প্রকিউরমেন্ট ল আছে না, ওনারা কি সেটা ফলো করছে? তাও তো করেন নাই। এটা যদি কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট করতো, আমরা কিন্তু বলতাম যে আপনার শরীরে কাজে করতেছেন, তো আপনি তো এক্সপার্ট। আমরা কি দেখতাম, সেই ছোটোবেলা থেকে দেখে আসছি, যে মানে সাংবাদিকতা জীবনের শুরু থেকে দেখতেছি যে বাজেট প্রণয়নের আগে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে, এদের নিয়ে কিন্তু গভর্নমেন্ট একাধিক সেমিনার করে, সভা সেমিনার করে, আলাপ সালাপ করে, অর্থ মন্ত্রণালয় করে, চেম্বারগুলি বসে আলাপ করে, তারা কি চায় কি চায় না তারা শোনে। তারপরে গভর্নমেন্ট হয়তো কিছু মানে না, হয়তো তার মতোই করে, তাদের ধান্দা অনুযায়ী করে, সেটা অন্য হিসাব। কিন্তু আপনি একটা হিয়ারিং দিবেন তো, আপনি যে পোর্টগুলি দিয়ে দিলেন, কারোর সঙ্গে আলাপ করছেন? আলাপ তো করেন নাই। আপনার মনে হয়েছে, আপনি কে? আপনি আবার বিদেশ থাকেন, আশিক যদি থাকে তো বিদেশে, সে তো ইংল্যান্ডের নাগরিক, তো আপনি 2 দিন প্রথমে চলে যাবেন। তো আমি কাকে জিজ্ঞাসা করবো আপনি কাজটা কেন করছেন, কি কারণে করছেন? তো এইগুলি তো কি 20 বছর 24 বছরের জন্য দিচ্ছে এক একটা। তো এইগুলি তো হলো মনে করেন নিজেরা করতেছে, ইচ্ছা হলো করে ফেলাম, মানে পাইছি একটা বাপের তালুক আর কি, ইচ্ছা হলো করলাম। আমি মাতবর, আমি সব বুঝি, আমাকে ম্যান্ডেট দিয়েছ, কে তারা ম্যান্ডেট দিছে? প্রেস সেক্রেটারি বলে আমরা সব কিছু করার ম্যান্ডেট আছে, আমাদের আছে। দেশ থেকে ম্যান্ডেট আছে কিনা এটা আগে দেখতে বলেন। 3 মাস পরে তাকে দেশ থেকে ম্যান্ডেট দেওয়া হবে কিনা এটা আগে তাকে খুঁজে বাই করতে বলেন। এত সহজ দুনিয়াটা না। তো এগুলি বলে তো লাভ নেই, তারা এগুলি করতেছে চুপে চাপে ইচ্ছে হলো করে ফাইলাম। আর প্রেসিডেন্ট এটা পাইছে, একটা অথর্ব প্রেসিডেন্ট, যা পাঠায় সাইন করে দেয়, যা পাঠায় সাইন করে দেয়। তারও তো উচিত সাইন করা ছাড়া তো রাস্তা নাই। কেন রাস্তা নাই? সে ওটা অন্তপক্ষে 7 দিন তো আটকে রাখতে পারে। প্রেসিডেন্টের হাতে কোনো ক্ষমতাই দেন না, সে 7 দিন তো সিটিজেনকে আটকে রাখতে পারে। পারে না? পারে নাকি? সে বলে আগে সে বলে দেয় আমার সাইন পাঠানো হয়ে গেছে, নিয়ে যাও। সে তো বলতে পারে এটা, তারা বেজ্জতি করতেছে।
সে যদি সহ্য করে, সে মাঝে মাঝে একটা পত্র না, লেখে, লাভ লেটার লেখে, এটা হচ্ছে যে আমার ছবিগুলো তোমরা নামিয়ে ফেললে আমি আপনি কি যেটা দুঃখ বলছেন পেয়েছি। এটা খুব ঝুঁকি তৈরি করবে। আপনি তো বলবেন না, আপনার বন্ধু মানুষ। যাই হোক, anyway, আবার যান আরেকটা আমরা ব্রেকিং কিছু পাই। দেখা যাক। না জাহিদ, যেটা বলা হলো যে ইফতেখারুজ্জামান যে কথাটা বলছেন, এটা আমরা লক্ষ্য করেছি যে কোনো চুক্তিতেই তারা কি করেন নাই আর কি, বিশেষ করে সব কিছুই গোপনীয়তার সঙ্গে হয়েছে। যেমন ধরুন কিছু কিছু চুক্তিতে একটা পার্ট থাকে নন ডিসক্লোজার, আমরা Yeah. ধরে নিলাম, আছে। থাকে। সেটা সরিয়ে বাকিগুলো হতে পারত। আচ্ছা, তারও আগে ভাই যেটা বললেন, ধরেন উনি করবেন, উনি মনে করছেন ভালো, কেন না করা একেবারেই সঠিক ছিল আমি মনে করি। কারণ ওই যে ধরার না, ধরেন বিএনপি ক্ষমতায় যদি যায় তারা যদি করে, জামাত ক্ষমতায় যদি যায় তারা যদি করে, তারা যদি এটা খারাপ হয় ওটা কিন্তু মাসুলও দিবে, মানুষ ওকে ভোট দিয়ে ভোট দিবে না, হ্যাঁ। দিবে না, সো এনাদের কোনো মাসুল নেই। কিন্তু ন্যূনতম একটা কাজ কি উনি করতে পারতেন না? এই যে প্রধান দলগুলোর একজন করে ডেকে কারোর সাথে আলোচনা করে তাদেরকে একটু ব্রিফ করতেন যে আমরা আসলে এই করছি, এবং তাদেরকে নন ডিসক্লোজার গুলো দেখালেন যে আমরা আসলে এটা করছি। তাহলে এক ধরনের প্রতিনিধিত্ব থাকতো, মানুষ বুঝতে পারতো যে না, এই ব্যাপারগুলো তারা আছে এবং তারা কনভিন্সড। এইটুকু কাজ উনি করেন নাই। কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট বাতিলও করতে পারবে না। না, এই যে আদানির চুক্তি এত শক্তিশালী হয়েছে, এটা কেউ আর বাতিল করতে পারছে? কোনোদিন পারবে না। এবং এটা বাতিল করতে গেলে আপনাকে যে পরিমাণ ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে যেতে হবে, এটা দেখা গেল তার চেয়ে রাখাই বেটার হবে। তো একই রকম, এই যে আমরা নন ডিসক্লোজারের কারণে জানি না কি হতে যাচ্ছে, ভালো আবার হয়তো পাল্টা যুক্তিও আছে। এটা হচ্ছে এরকম যে আমাদের পলিটিক্যাল সরকারগুলো অনেক সময় দেশের জন্য ভালো কিন্তু আনপ্রেজেন্ট সিদ্ধান্ত নিতে পারে না। পলিটিক্যাল সরকারের উপরে ব্যবসায়ীদের চাপ থাকে, নানান ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের, পোর্টকে কেন্দ্র করে নানা রকম ব্যবসা এবং ধান্দাবাজি আছে। সো আমি আবারও বলছি, এটা ভালো যদি হয়ও, ওইটুকু করলে একটু সবাইকে ডাকা, ডেকে একটু কথা বলে তাদেরকে ব্রিফ করে, তাদেরকে কনভিন্স করা, তারা দল হিসেবে বের হয়ে আসে বলতেন যে আমরা দেখেছি, ইটস ওকে, আমরা যেই ক্ষমতায় আসি আমাদের সমস্যা হবে না, এটা দেশের জন্য ভালো হবে। সো জনগণের এক ধরনের প্রতিনিধিত্ব হিসেবে তারা যদি করতেন তাহলে জিনিসটা ভালো হতো। না, কিন্তু গোড়াতে এটা গলত। আরেকটা জিনিস একটু যোগ করি, ঠিক। ঘটনাচক্রে এই তারিখটা ফেলা হলো হাসিনার রায়ের দিন, কোনো একটা তো শিফট করা যেত, রাইট। ফলে সন্দেহ আরো বাড়ে। এগুলো আমরা শেখ হাসিনার সময় দেখতাম, সন্দেহ আরো বাড়ে। এই প্রসিডিউরাল প্রবলেমগুলো খুবই খারাপ হয়েছে। না, এটা